আচ্ছা, আমরা তো রেকর্ড শুরু করে ক্লাস অনেক করে ফেলছিলাম। 2 নাম্বার লেকচার চলতেছে আমাদের। আমরা মেশিনগুলো সম্পর্কে জানতেছি, তারপর আমরা সেলাইগুলো সম্পর্কে জানবো। তো সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে দুই ধরনের সুতা আছে, একটা হচ্ছে নিডল থ্রেড, একটা হচ্ছে ববিন থ্রেড। এতটুকু মোটামুটি ক্লিয়ার হয়ে আমরা এখন ওভারলকের দিকে যাচ্ছিলাম। তাহলে সবাই হচ্ছে নিজেদের যে সাইড সিমগুলো দেখলেন, পাশের যে সেলাইগুলো দেখলেন, সামনে থেকে কি সুতা দেখা যাচ্ছিল? মেয়েরা সামনে থেকে সুতা দেখা যাচ্ছিল না, কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে অনেকগুলো সুতা দেখা যাচ্ছিল। তো এই সেলাইটা আমরা কোন মেশিনে করি? এই সেলাইটা আমরা হচ্ছে ওভারলকে করি। আপনাদের এখানে ওভারলক মেশিন কয়টা আছে? দুইটা আছে। একটা হচ্ছে একটু রিলেটিভলি পুরাতন মডেল, আর একটা হচ্ছে তুলনামূলক নতুন মডেল। সেখানে হচ্ছে এসপিআই, স্টিচ পার ইঞ্চি, প্রতি ইঞ্চিতে কতটুকু সেলাই হবে এটা ফিক্স করা যায়। আবার ওটাতে আপনারা স্পিড দেখতে পারবেন যে কতটুকু আরপিএম জোরে, যে এটা 3000 রাউন্ড পার মিনিট হচ্ছে নাকি 3500 রাউন্ড পার মিনিট হচ্ছে, এটা দেখা যায়। তো এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমাদের প্রত্যেকের বাসায় প্লেন মেশিন আছে। আমরা প্লেন লোকাল মার্কেটে বা লোকালি আমরা প্লেন মেশিন নামে ওইটাকে চিনি। রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও প্লেন মেশিন বলে এটাকে। এটা হচ্ছে লক স্টিচ সুইং মেশিন। সিঙ্গেল নিডল হতে পারে, দুইটা নিডল থাকলে ডাবল নিডল হতে পারে। তো এই লক স্টিচ মেশিন দিয়ে যদি আমার টি-শার্ট সেলাই হয়ে যায় বা একটা গার্মেন্ট টোটাল সেলাই হয়ে যায়, তাহলে আমার ওভারলক ব্যবহার করা দরকার কি? তো সুতা সুইচে যাওয়া থেকে ওভারলক যেটা বলো হ্যাঁ ফেব্রিকের সাইড দিয়ে সুতা সুইচে না যায়। আচ্ছা, তো তাহলে আমরা যে পাঞ্জাবি পরি, শার্ট পরি, প্যান্ট পরি, এগুলাতে সুতা ছুটে যায়? খুব ঘন ঘন সুতা ছুটে যায়? আমরা বলতে নিট ফেব্রিকে এটাই তো বলতেছি যে আমরা যে ওপেন ফেব্রিকে সেলাইটা করি, মানে নিট ফেব্রিক আর ওপেন ফেব্রিক যদি বলি, নিট ফেব্রিক কি খুবই আলাদা? মানে নিট ফেব্রিকে কি এই সেলাই করাই যাবে না? করতেছি না। নিট ফেব্রিকের লেভেল অ্যাটাচের অপারেশন বা এই যে সাইডে যে ছোট ছোট স্লিভ এন্ড ট্যাগ, ওভারলক যেখানে হচ্ছে ওভারলক এন্ড ট্যাগ, মানে যত ট্যাগ সেলাই, ছোট ছোট সেলাই, টপ স্টিচ, সেগুলো কোন মেশিন দিয়ে করতেছি? সিঙ্গেল নিডল লক স্টিচে করতে পারতেছি কিনা? তো তাহলে সাইড সিম, তারপরে শোল্ডার জয়েন্ট, স্লিভ অ্যাটাচ, আচ্ছা, তারপর আপনার ঘাড়ের ফেব্রিকে কি টেনশন করতেছে না? এই যে ঠিক আপনার আমাদের ঘাড়ের পিছনে প্রত্যেকের যারা হচ্ছে পোলো শার্ট পরে আছে বা টি-শার্ট পরে আছে, পিছনে একটু হাত দেন এই জায়গাটায়। মেহরাবের নাই, রাশেদের আছে, আর হচ্ছে ইসমাইলের আছে। আপনার নাম কি? বিরাজের আছে, 14 পেজ না, বিরাজের আছে, রাজুর আছে। এই যে পিছনে পাইপিং আছে। এই পাইপিংটা কেন দেওয়া হয়? যাতে আমাদের ঘাড়ের স্ট্রাকচারটা, শেপটা যাতে রিটেইন করে টি-শার্টে, যাতে এটা দেখতে সুন্দর লাগে, না হয় এটা জড়ো হয়ে যেত। তো এই জায়গার সেলাইটা তো এইসব জায়গায় তো টেনশন, মানে প্রেসার পড়তেছে। কাঁধে কি প্রেসার পড়ে না? কাঁধে তো ভালোই চাপ পড়ে। আবার যখন ধোয়া হয়, তারপরে হচ্ছে নিংড়ানো হয় কাপড়, পানি নিংড়ানো হয় মানে পোশাক থেকে, ভালোই তো প্রেসার পড়ে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা যখন হচ্ছে ওভেন গার্মেন্ট সেলাই করি, ওভেন গার্মেন্টে সচরাচর কোয়ালিটির দিকে একটু মনোযোগ দেওয়া হয়। ওভেন গার্মেন্টগুলো বানাইতে একটু খরচ বেশি হয়, ওখানে লাভও বেশি হয়। সময় বেশি লাগে, লাভও বেশি হয়। আর নিট গার্মেন্টসে সচরাচর সময় কম লাগে, লাভ কম হয়। তো নিট গার্মেন্টসে আমাকে কোয়ান্টিটি, পরিমাণের দিকে নজর দিতে হয়। আপনাদের অন্য কথাগুলো ঠিক আছে যে সুতা খুলে যেতে পারে, বেশি প্রেসার পড়ে, ঠিক আছে, ওগুলো আমি মানতেছি। কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমার সময় যত সেভ করা যায়, আমি প্রোডাকশন যত বেশি দিতে পারি। আপনার সুতাতে কিন্তু আপনার খুব বেশি টাকা সেভ হচ্ছে না। যে সাইডে চেয়ার খালি আছে বসুন। আমার কিন্তু এই যে এই পাশের সেলাইটা এই মেশিন দিয়ে দিলে যতটুকু সুতা বাঁচবে, আর ওই ওভারলক মেশিন দিয়ে পাশের সেলাই দিলে সুতা যতটুকু বেশি খরচ হবে, তাতে কিন্তু আমার মানে এমন না যে খুব লস হয়ে যাবে। এটা পয়সার হিসাবে যে হইতে পারে 20 পয়সার সুতা বেশি লাগতেছে। এই সুতার থ্রেড কনজাম্পশন, সুইং থ্রেড কনজাম্পশন, কতটুকু কোন সেলাইয়ে কতটুকু সুতা লাগে কম বেশি, এটা আমরা এই সাবজেক্টেই পড়বো ইনশাআল্লাহ সামনে, ম্যাথমেটিক্যাল টার্মস। আগে আমাদের বেসিকটা জানতে হবে। তো সবই হচ্ছে গতি, প্রোডাকশন। এই ওভারলক মেশিনগুলোতে যত দ্রুত সেলাই করতে পারবেন, লক স্টিচ মেশিনে অত দ্রুত সেলাই করা যায় না।
বুঝতে পারছেন? ফাস্টার প্রোডাকশন, হায়ার প্রোডাক্টিভিটির জন্য ওভারলক মেশিন এটা হচ্ছে বেশি প্রেফারেবল ওভার সিঙ্গেল নিডল লং স্টিচ মেশিন। এখানে অনেক দ্রুত সেলাই করা যায়, অনেক কাপড় সেলাই করে ফেলা যায়। এই জন্য এই যতগুলো হচ্ছে এজ নিটেনিং সেলাই আমরা স্টিচের ভিতরে আজকে পড়ব। এজ নিটেনিং যেটা হচ্ছে কিনারা সাফ করে চলে যায়, মানে যেখানে কিনারায় কোনো ফ্যাব্রিক থাকবে না। দুটো ব্লেড আছে, আমি ওভারলক মেশিনের সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে ব্লেডগুলো দেখাই দিব। ব্লেডগুলো হচ্ছে সব সুতা মানে সব অতিরিক্ত কাপড়, যেটা অতিরিক্ত কাপড় থেকে সব কেটে সাফ করে দেয়। আপনাদের টি-শার্টগুলোতে দেখবেন এই যেগুলো হচ্ছে সাইড সিম বা শোল্ডার জয়েন্ট বা স্লিভ অ্যাটাচ আছে, ওখানে এক্সট্রা কোনো কাপড় থাকবে না। এই যে আমার পাঞ্জাবিতেও কিন্তু দেখেন এক্সট্রা কাপড় আছে, এই যে এক্সট্রা কাপড়। এটা আপনাদের টি-শার্টের বা পোলো শার্টে যেগুলো নিট গার্মেন্ট কোথাও পাবেন না, কারণ ওভারলক দিয়ে সেলাই হলে সব কেটে লক সেলাই করে, মানে একদম কি বলবো এরকম করে একদম লক সেলাই করে চলে যাবে। বুঝতে পারছেন? এভাবে মানে কাপড়টাকে লক করে দিয়ে চলে যাবে। তাহলে আমরা কোন মেশিন সম্পর্কে জানলাম? ওভারলক। ওকে, এবার পিছনে যারা আছেন তারা হচ্ছে আবার ওই পোলো শার্টের ওখানে যান, পোলো শার্টটার হাতের সেলাইটা দেখবেন। আর সামনে যারা আছেন ফিমেলটা আপনারা ম্যানিকিনে চলে যান। আর এখানে হচ্ছে স্বর্ণা হচ্ছে ইসমাইল আর স্বর্ণা একই ব্যাচের না? ও সে স্বর্ণাবের পিছনে চলে যান। এবার ইসমাইলের হাতাটা, আচ্ছা ইসমাইলের হাতা কিন্তু ডিফারেন্ট হবে। ইসমাইলের হাতাটা ওভারলক মেশিন দিয়ে ওভারলক দিয়ে করা। আর এখানে হচ্ছে বিরাজ, হ্যাঁ বিরাজের হাতাটাই দেখেন, সামনে কিন্তু দুটো সোজা সেলাই দেখা যাচ্ছে, ছবি দেখতেছেন? আর উল্টালে কি দেখা যায়? আবার ওভারলকের মতো, মানে ওই যে লক করে করে সেলাই করে চলে গেছে, বা লুপ ফরমেশন করে করে চলে গেছে। কেমনি তাহলে কেমনি হবে? এখানে যে জয়েন করেছে না, এখানে জয়েন করেছে পুরো আবার একটা তো তাহলে যখন আমি এটা কি বলে সিঙ্গেল নিডল দিয়ে সেলাই করতেছি, লক স্টিচ দিয়ে সেলাই করতেছি, ভিতরে লক স্টিচ সেলাইটা হয়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনারা শুনলাম যে লক স্টিচ সেলাই করতেছে। লক স্টিচ সেলাই করার পরে আমি যখন ওভারলক করব তখন পুরোটা কেটে দিয়ে চলে যাবে না? এই ফ্যাব্রিকটা পুরোটাই কেটে দিয়ে চলে যাবে না? তাহলে ফ্যাব্রিক আছে কেন? হ্যাঁ এখানে আছে ওভারলক আছে, আমি ওটাই বলতেছি যে ওভারলক যদি হয় তাহলে ওভারলক কি অতিরিক্ত কোনো কাপড় রাখে? সব কেটে চলে যায় না? তাহলে এই যে নিচের অংশটা, এই সেলাইয়ের নিচের দিকটা আছে কিভাবে? কার সাথে জয়েন করা হয়েছে? এটা তো একটা ভাঁজ দিয়ে সেলাই দেওয়া হয়েছে, কারোর সাথে জয়েন করা হয়নি, এটা একটাই কাপড়। ওই যে ইসমাইলেরটা হচ্ছে জয়েন করা হয়েছে। ইসমাইলেরটা দেখে আসেন, ইসমাইলেরটাতে রিপ ফ্যাব্রিক সিঙ্গেল। আপনি শুনেন রাজু, আপনি ইসমাইলেরটা দেখে নেটওয়ার্ক দিয়ে করে। হ্যাঁ আপনি না, এটা আমি রাজুকে বুঝাই, যে বুঝতেছে না তাকে বুঝাই। রাজু আপনি এটা দেখে আসেন, ইসমাইলটা যান, ইসমাইলটা একটু বুঝেন না এখন আপনি ওইটা দেখেন। আপনি যেটা বলতেছিলেন সেটা ইসমাইলের ড্রেসে করা হয়েছে ওভারলক। আরেকটা নতুন ফ্যাব্রিক যখন আমি জয়েন করতেছি, স্লিভ রিপ জয়েন বা স্লিভ রিপ অ্যাটাচ, স্লিভে হাতা হচ্ছে স্লিভ রিপ যখন অ্যাটাচ করতেছি ওইটা আমি তখন ওভারলক করতেছি, নতুন আরেকটা কাপড়ের টুকরা যখন আমি জয়েন বা অ্যাটাচ করতেছি। আর এই ফ্ল্যাট লক দিয়ে আমরা কি করতেছি? ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। আচ্ছা যারা হচ্ছে স্যাম্পলটা পিছনে দেখে আসছেন, পিছনে হ্যাঁ এখানে সিঙ্গেল নিডল কনস্টিটিউট করে টেক্সট সিঙ্গেল নিডল সেলাই কি আছে এখানে? আপনারা একটু দেখেন তো, আমি তো দূরে আছি। একটা আছে আছে যেগুলো ওভারলক দিয়ে সেলাই করতে হবে। ওইটাকে বলা হচ্ছে টপ স্টিচ। আগে ওই অন্য যে ফ্যাব্রিকটা যেটা ইলাস্টিক টাইপের ফ্যাব্রিক, একটু আস্তে একটু আস্তে টান দিয়ে চলে দিয়ে তো এই যে এই আলাদা ফ্যাব্রিকটা ওর হাতার ফ্যাব্রিকের সাথে যোগ করা হয়েছে, ওইটা ওভারলক দিয়ে করা হয়েছে। করার পর ওটার উপর দিয়ে একটা সেলাই করে দেওয়া হয়েছে যাতে একটু দেখতে সুন্দর লাগে। এটা টপ স্টিচ, এটা সিঙ্গেল নিডল লক স্টিচ দিয়ে করা হয়েছে। আচ্ছা যারা আপনারা ওই স্যাম্পলটা দেখে আসলেন তারা কি কি দেখছেন? শান্তা কি কি দেখলেন? এই জিনিসটাই আমি এতক্ষণ রাজুকে বোঝাচ্ছিলাম যে ওভারলক আর সিঙ্গেল নিডল করা হয় না। কেন করা হয় না?
ওভারলক দিয়ে যদি সেলাই করা হইতো, পাশের সেলাইটা দেখছেন না? পাশের সেলাইটা দেখছেন তো? কোনো কাপড় ছিল? কাপড় ছিল? হ্যাঁ, তাহলে ওই জায়গায় যদি ওভারলক সেলাই করা হইতো, ওখানে ওই সেলাইয়ের নিচে কোনো কাপড়ই থাকতো না, সব ব্লেড দিয়ে কেটে নিয়ে যেত। যেমনটা হয়েছে হচ্ছে ইসমাইল একটু ভাঁজ ধরছো, এই যে ওরটার ক্ষেত্রে নিচে আরেকটা ফ্যাব্রিক স্লিভ রিব হেম, স্লিভ রিব ফ্যাব্রিক যেটা ইলাস্টিক টাইপের ফ্যাব্রিক, ওটা যুক্ত করা হয়েছে। যেই জায়গায় যুক্ত করা হয়েছে সেই জায়গায় কিন্তু ওর যে হাতার কাপড় আর নাই। আপনি একটু পিছনের সাইডটা দেখতে পারেন, ওই কাপড় হাতার কাপড়টা কিন্তু ওই জায়গায় আর নাই, নতুন আরেকটা কাপড় তৈরি শুরু হয়েছে ওই জায়গা থেকে। তো এই সেলাইটা করা হয় ফ্ল্যাট লক মেশিনে, ওভারলকের পরের মেশিনটাতে। তাইলে এই সেলাইটা কেমন হবে? এই সেলাইটা সামনের দিকটা হবে সিঙ্গেল নিডল লক স্টিচের সেলাই হবে। ফ্রন্ট পার্ট আমরা ফেস পার্ট দেখবো এরকম, যে দুটো লাইন চলে গেছে বা লাইনের মতো এভাবে চলে গেছে। আর পিছনের পার্টটা আমরা দেখবো এটা ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এটা হচ্ছে ফ্ল্যাট সিম, হ্যাঁ, ফ্ল্যাট লক মেশিন দিয়ে করা হয়। ফ্ল্যাট লক সুইং মেশিনের সেলাইয়ের অ্যাপিয়ারেন্সটা হবে এরকম, সামনের দিকটা দেখে মনে হবে যে সিঙ্গেল নিডল লক স্টিচ দিয়ে সেলাই করা হয়েছে, উল্টাইলে দেখা যাবে যে ওই ওভারলকের মতো লুপ হয়ে চলে গেছে। এটা নিয়ে কারো মোনার কনফিউশন আছে? স্বর্ণার কনফিউশন আছে? মেহরাবের কনফিউশন আছে? আপনার কনফিউশন আছে? নামটা ভুলে গেছি। রাসেল। কারো কনফিউশন নেই? আপনার নাম কি জানো? মাহবুব। 13 কাছে না? একটু কম রেগুলার থাকেন, এবার একটু রেগুলার হবেন। আচ্ছা, তো তাহলে কারো কনফিউশন নেই, আমার আর এটা ব্যাখ্যা করা লাগবে না। আচ্ছা, এটা আমরা ফ্ল্যাট লক দিয়ে করি। আর ফ্ল্যাট লকের সামনে হচ্ছে কানসাই মেশিন, এটা একটা স্পেশাল মেশিন। এবার ওভারলক আর ফ্ল্যাট লক সম্পর্কে আমি একটু কথা বলি, এটা দেখাই আপনাদেরকে। আপনারা এখন বসেন, আমি পিছনটা দেখো, তারপর সামনে যাবেন। হ্যাঁ, পিছনের সবাই বসেন, আমি পেতে মাহবুব সহ আসছে, আমি পাবো লেডিস ফার্স্ট, আমি বলি লেডিস ফার্স্ট। ওই হ্যান্ডেলটা ঘুরবে, ঘুরলে একটার উপর ভিজিবল হবে আর একটা হাইড হয়ে যাবে। যাও বেসিক আবার কোনো বগি থাকে না, দুবারের সাথে অসুবিধা নেই, হ্যাঁ ঠিক আছে। এগুলো তো ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এই মেশিনের যে সমস্ত হচ্ছে এখানে দুটো নিচে থ্রেড থাকে, দুটোর উপর থ্রেড থাকে, ঠিক আছে। এগুলো কি টেনশনার, এগুলো হচ্ছে আমার যেই সুইং থ্রেড প্যাকেজ, এখান থেকে যে থ্রেড আসতেছে ওটা টেনশনকে লিমিট করে। না হয় যেমন হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচ, ওখানে কিন্তু টেনশনার নাই, ওখানে ওখানে টেনশনার আছে সেট করা যায়, হ্যাঁ, কিন্তু ওখানে তো এরকম চাপা শেষ সুতা যাচ্ছে না, ওখানে জাস্ট একটা সুতো উপর থেকে আসছে, নিচ থেকে আরেকটা সুতা যাচ্ছে। তো ওখানে কিন্তু তাও থ্রেড ব্রেকেজ হয়, নিডল ব্রেকেজ হয়, সুতা ছিঁড়ে যায়, নিডল ছিঁড়ে যায়। ওখানে আপনি যদি দ্রুত সেলাই করতে চান সিঙ্গেল নিডল লক স্টিচে এই প্রবলেমটা হয়, বারবার আমার সেলাই ছিঁড়ে যাবে, মানে সুতা ছিঁড়ে যাবে সেলাইয়ের ভিতরে, এটা খুবই ঝামেলার একটা কাজ।
আমি সেলাই করতেছি, আমার যদি বারবার সুতা ছিঁড়ে যায়, আমার 30 সেকেন্ড 40 সেকেন্ড 50 সেকেন্ড এরকম করে করে সময় নষ্ট হতে থাকে। এগুলো হচ্ছে এনপিটি, নন প্রোডাক্টিভ টাইম। তো এগুলো রিমুভ করার জন্য আমরা যে যে জায়গায় স্মার্ট মেশিনারিজ বা ডিফারেন্ট মেশিনারিজ ব্যবহার করা যায়, ডিফারেন্ট প্রসেসের জন্য ডিফারেন্ট মেশিনারিজ আস্তে আস্তে আবিষ্কার হয়েছে। ওকে, তাহলে আর কি পার্থক্য আছে? খুবই মজার একটা জিনিস। ব্লেড সহজে দেখা যায় না, কিন্তু একবার দেখলে তখন আস্তে আস্তে সব ইজি হয়ে যাবে। রাশেদ কি ব্লেডগুলো চিনেন? আচ্ছা, স্কুল তো আমাদের রাশেদ তো ব্লেড দেখাবো। রাশেদ কিন্তু অলরেডি প্রোডাকশন করে আছে না? আচ্ছা, আমার কলমটা কিন্তু মার্কার সবসময় অ্যাভয়েড করা। রাশেদ ডিজাইন আসে আমার বউ আছে, এই যে এটা দেখতেছেন, এই যে এটার মাথাটা বেঁধে গেছে শেষ হয়েছে। ঠিক আছে, এটা তারপরে এই যে এটা হচ্ছে মাথা। ঠিক আছে, এটা একটা ব্লেড। এমনকি এক্সটেনশন হিসেবে এই যে এটা যদি প্রেসার ফুলকে মেইনটেইন করা, মানে প্রেসার ফুল এটা দিয়ে যখন ওয়েট করার জন্য এটা ইউজ করা হয়, এটাও কিন্তু লাস্টে এই যে দেখা যায় দেখা যায় দেখে এই জন্য এবার আপনারা হচ্ছে পিছনে ঘুরুন, পোশাকটার সাইড থেকে দেখেন। এই জন্য এই যে সেলাইগুলো এত লেগুন হয়েছে, এই যে এখানে মানে একদম নরম কাপড় থাকে, দেখা যায় কি দেখা যায় কিছু ভালো আছে। এবার আরেকটা জিনিস ভালো আছে, এখান থেকে আমি বলে দিই, এখানে সুতা করে দেয় ফ্ল্যাট ফ্ল্যাট মেশিনে সুতা করে দেয়, সুতা দেওয়ার অপশন 6টা। না না ওটা তো বলে না ব্যাটারি কি আছে পর্দা প্লাস মাস্টার নাই টেনশন আছে স্যার, টেনশন না করে টেনশন 5টা আছে, এটা টেনশন 5টা মানে এই মেশিনে আমি 4 সুতার সেলাই দিতে পারবো, ওই মেশিনে আমি 5 সুতার সেলাই দিতে পারবো। এবার এখানে বসে এখান থেকে আমরা ওই দুটো মেশিনে দেখব। আচ্ছা, ওই মেশিনে আপনারা যদি চান বসার সময় আস্তে করে দেখবেন, এখানে নিডল কয়টা, ওখানে 3টা নিডল আছে, মানে ওখানে নিডল থ্রেড সর্বোচ্চ 3টা দেওয়া যায়, মানে লুপার থ্রেড একটু লুপার থ্রেড দুটোই থাকে। এখানে নিডল থ্রেড কয়টা দেওয়া আছে, মানে এখানে লুপার থ্রেড কয়টা দেওয়া যায়, 3টা লুপার সব জায়গায় দিবেন, নিডল এখানে কাটতে দেওয়া যায় কি দরকার, ঠিক আছে। আমি হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে নিডল, আর এই যে এটা হচ্ছে লুপার, এটা হচ্ছে লুপারের কাজ কি আপনি এটা স্টিচিং করার কথা ছিল, কিন্তু স্টুডেন্টের সময় আসছে তো আগে থেকে বেশি করে যারা ক্লাস করতে দেখেছি আপনাদের কাছে আছে। তো এই লুপারের কাজ হচ্ছে লুপ ফর্ম, মানে আমাদের যে নিট গার্মেন্টস এই ফ্যাব্রিক হচ্ছে লুপ, মানে লুপ করে দিতে হবে ইন্টারলুমিনার মডেল। আর আপনারা বাকি যে গার্মেন্ট পলিসি সবাই রাশেদ পাবে আর মাহবুব পাবে, মানে আমাদের প্যান্ট জিন্স হোক নরমাল হোক, তারপরে ফিমেল ড্রেস হবে ওখানে সর্বোচ্চ সর্বোচ্চ ইন্টারলেসিং এর মাধ্যমে, সিঙ্গেল দিকে স্টিচের যে সেলাই না ওগুলো ইন্টারলেসিং এর মাধ্যমে কি হবে, ববিন থ্রেড আর লুপার থ্রেড লক 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 করে করে চলে যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারলেসিং, ঠিক আছে। আর এই মেশিনগুলোতে যে লুপার এটা কি করতেছে, লুপ ফর্মেশন করতেছে কি বড় কাপড়ের মতো, এই কনসেপ্টটা মাথায় ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। ইন্টারলেসিং হবে কোন কাপড়ে কোন কাপড়ে, ইন্টারলেসিং হবে আর ইন্টারলেসিং চেইন স্টিচ কোনগুলো, ওই যে উপরের যে সেলাইটা যেটা আমি দেখাচ্ছি যে চেইনের মতো ফর্মেশন করে চলে যাচ্ছে ওইটাই চেইন স্টিচ, ঠিক আছে। আমি স্টিচ করাইলাম আজকে, বসে আছে এখন বলতো, ঠিক আছে। আচ্ছা রাজু তো এগুলো দেখছে আগে না, আগে দেখছে আমরা হ্যাঁ রাজু দেখার পরে ভুলটা কন্ট্রোল করছে না, শর্টটা দেখেন স্যার, হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ বাকি দিন রাজু দেখার পরে ভুল করছে, হ্যাঁ কানসাইটা আমি বলতেছি।
আচ্ছা রাজু ক্লাস করছে না এখানে রাজু বলি এখানে কি কি আছে টেনশন লুকার ববিন থ্রেড হচ্ছে যখন কাপড় সেলাই হয় এটা টেনে কাপড় সেলাই করার কাপড়ের সামনে কাজ করা যায় এটা দিয়ে যে আপনি রিভার্স আনার যে কথা বলছেন ওটা সিঙ্গেল দিনের লং ডিসটেন্স মেশিনে ওই যে একটা ডায়াল দেখতেছেন ওই যে ওই মেশিন ডায়ালের নিচে লাইফ কোনগুলো দেখেছেন স্যার বিরাজ স্যার লাইফ এখানে মানে ব্লেড আছে যেগুলো কাপড় কেটে দেয় বুঝতে পারছেন বিরাজ ব্লেড দেখছেন না এখন কি ব্লেড চিন্তা ঠিক আছে ভালো আছে হ্যাঁ আচ্ছা এতটুকু তার কোনো প্রশ্ন আছে আচ্ছা এবার এই মেশিন দিয়ে কয়টা সুতা সেলাই করছেন এই মেশিনে এখন আপনার 24 সালে যে মেশিনটা আছে চারটা হবে চারটা এটা দিয়ে দুটো কি থ্রেড আর দুটো কি থ্রেড বুঝতেছেন কপি ভিন্ন কপি দিতে পারবো দুটো নিডল দুটো কম্পাস ঠিক আছে এবার আপনারা এক মেশিন পরের মেশিনে নেন ঠিক আছে ওখানে টেনশনাল কয়টা আছে তাহলে ওখানে কয়টা সুতা সেলাই করবেন মেশিনে তাহলে এখানে পাঁচটা যে সুতা সেলাই হবে মানে ওইটা ওখানে যে পাঁচটা সুতা সেলাই হবে সেই পাঁচটা সুতা সেলাই ভিতরে দুটো কি সুতা আর তিনটা কি সুতা ওখানে ববি আছে আচ্ছা আর তিনটা কি এখানে ওখানে বসে বসে শুনতেছেন গতবার জানতেছি না মনে থাকে না নতুন চেহারা লাইক কে ছিল না যাই হোক তাহলে এটা নিয়ে কনফিউশন আছে আর কিছু জানা আছে এবার এই মেশিনে আমরা কোশ্চেন করে করতেছি গত ক্লাসে যেতে ছিল এই মেশিনে কোন কোশ্চেন করতেছি যে পিছনে স্যাম্পল আছে ওই যে পিছনে স্যাম্পল আছে স্যাম্পল দেখো নিচে ওপর করে সেটা এক্সেলের কনসেপ্ট সাধারণ মূল্য হবে এটা কিসের মধ্যে সেটা এটা হচ্ছে সিঙ্গেল ব্লক স্টিচ সেলাই পিছনে কিসের মধ্যে এটা হচ্ছে চেইন স্টিচের এগুলো যদি কোন মেশিনে হয় সেলাই হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাট ব্লক সোনা কোনটা দেয় হ্যাঁ এটা না ওভারলক আর ওই সেলাইটা তাহলে কোন মেশিনে হয় ফ্ল্যাট ব্লক হ্যাঁ তাছাড়া হ্যাঁ তারপর কোন মেশিন আছে এটা লিঙ্কটা নিডল আছে সুইং নিডলটা দেখুন আচ্ছা সব মোটামুটি আমাদের জানা হয়ে গেল এবার তাহলে আমরা দেখব আমরা জানবো কানসাই মেশিন সম্পর্কে আচ্ছা বিরাজ তাহলে একটু সামনে আসেন জাস্ট টি-শার্টটা এতটুকু পর্যন্ত পোর্শনটা এতটুকু তুললাম যাতে বেল্ট গ্রুপ দেখা যায় পুরোটা হ্যাঁ এই যে বেল্ট গ্রুপ
এই যে তার এই যে বেল্ট লুপ, যেটা বেল্ট লুপ আমরা চিনি, হ্যাঁ হ্যাঁ যেটা নিয়ে আপনি বেল্ট লুপ অ্যাটাচ করার যে সেলাই, একটা বেল্ট লুপের কি নিচে সেলাই হয় উপরেও সেলাই হয় না, এই দুটো সেলাই একসাথে দিয়ে আমরা কোন মেশিন দিই? কালসাই মেশিন দিয়ে। এই কালসাই মেশিন দিয়ে হচ্ছে এখানে কয়টা ববিন হোল্ডার দেখতেছো, মানে থ্রেড কয়টা থ্রেড প্যাকেজ হোল্ডার দেখতেছো? 24টা, তাই না? এখানে উপরে 12টা নিচে 12টা, তাইলে এখানে 12টা নিডেল আছে, 12টা লুপার আছে। এই মেশিনটা এটার ভিতরে হচ্ছে 12টা লুপার আছে, আর সামনে 12টা নিডেল আপনারা দেখবেন যে নিডেল দেওয়ার জায়গা আছে 6টা 6টা করে। তো এইখানে আমরা হচ্ছে ওরকম মোটা কোনো সেলাই যদি দেওয়া লাগে সেটা আমরা কানসাই মেশিন দিয়ে দিতে পারি। এটা মোস্ট কেসে মানে নিড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এটার ব্যবহার তেমন নাই বললেই চলে। ওপেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কানসাই মেশিনের ব্যবহার থাকে। আর মানে গার্মেন্টসের হ্যাঁ বিরাট কষ্ট স্যার নিচে থাকে স্যার ওয়েস্ট বেল্ট সবসময় থাকে ওয়েস্ট বেল্ট ও আচ্ছা আচ্ছা ওয়েস্ট বেল্ট अवेलेबल আচ্ছা ঠিক আছে, মানে আমি কেন বললাম আমাদের তো নিট আরএমজি ছিল, সেটা হচ্ছে বাচ্চাদের আইটেম প্রোডিউস হতো এবং আমি মূলত টপ সেকশনে ছিলাম, উপরের আইটেমগুলো ওখানে কানসাই কোনোদিন ট্রাউজারে স্যার করা হয় হ্যাঁ বটমে থাকতে হবে, বটমে ট্রাউজারে থাকে হ্যাঁ বটমে আমার এই যে বেল্ট লুপ বা আমার হচ্ছে এই যে এটার নাম কি এই পার্টটা ওয়েস্ট বেল্ট বলে ওয়েস্ট বেল্টের সেলাই কানসাই মেশিন ব্যবহার করা হয়। আচ্ছা, আবার টপ স্টিচ, যেটা আমরা আজকে কি জানলাম যে টপ স্টিচ সচরাচর কোন মেশিন দিয়ে দেওয়া হয়? সিঙ্গেল নিডল লক স্টিচ দিয়ে টপ স্টিচ দেওয়া হয়, কিন্তু প্যান্টের ইনসিমে মাঝে মাঝে ফ্ল্যাট লক দিয়েও টপ স্টিচ দেওয়া হয়। তো ওগুলা আপনারা এখান থেকে বেসিক জেনে যাবেন, ইন্ডাস্ট্রিতে যখন জব করবেন তখন ওখানে আরো ডিটেইলস দেখবেন, মানে অনেক রকম সেলাই, অনেক রকম প্রসেস, অনেক কিছু জানার আছে। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলবো না, একজন ভালো অ্যাপারেল ইঞ্জিনিয়ার সেই হইতে পারবে যে যে কোনো একটা গার্মেন্ট দেখে বলে দিতে পারবে যে এই গার্মেন্টে কয়টা মেশিন ব্যবহার হয়েছে, কতজন মানুষ লাগছে এবং কতক্ষণ সময় লাগছে। এসএমভি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, অপারেশন ব্রেকডাউন করে দিতে পারবে যে প্রথমে শোল্ডার জয়েন হয়েছে, তারপরে কলার অ্যাটাচ হয়েছে বা কলার রিব অ্যাটাচ হয়েছে, তারপরে হচ্ছে স্লিভ অ্যাটাচ হয়েছে, সাইড সিম হয়েছে, এখানে স্লিভ রিব অ্যাটাচ হইলে স্লিভ রিব অ্যাটাচ হয়েছে, অথবা তারপরে আমার এখানে ফ্ল্যাট লক সেলাইটা কি বলে হেমিং হয়েছে, আমার যদি ভিতরে নেক পাইপিং থাকে পাইপিং হয়েছে, মানে প্রসেস বাই প্রসেস ওটা বলে দিতে পারবে, কয়টা মেশিন লাগছে বলে দিতে পারবে, কতক্ষণ সময় লাগছে। এসএমভি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, যে মিনিটের হিসাবে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা তৈরি করতে 7 মিনিট লাগছে নাকি 9.5 মিনিট লাগছে নাকি 15 মিনিট লাগছে নাকি 22 মিনিট লাগছে। যেমন জ্যাকেটগুলোর এসএমভি কিন্তু অনেক বেশি হয়, 20 30 40, ওখানে কাপড়ের টুকরা 57-58টাও থাকে, মানে বিশাল বড় অপারেশন ব্রেকডাউন হয়। ওগুলো আপনারা হচ্ছে যদি বেসিকটা জানেন তখন আপনাকে দিয়ে দিলে আপনি জাস্ট গার্মেন্টটা উল্টানোর পরে দেখে দেখে বুঝতে পারবেন যে কোনটার আগে কোনটা হচ্ছে। ভাঁজ পড়ে যায়, সেলাইয়ের ভাঁজ পড়ে যায়, যে যেই সেলাইটা পরে হয় সেই সেলাইটা আগের সেলাইয়ের উপর একটা লেয়ার তৈরি করে। এগুলা মেশিনের সঙ্গে রানিং আছে হ্যাঁ মেশিন রানিং আছে, কিন্তু আমাদের এই রুমে এখনো বিদ্যুতের কানেকশন দেওয়া হয়নি। আমরা বিদ্যুতের কানেকশনের কথা অনেকদিন ধরে বলতেছি, এটা নেক্সট সপ্তাহে ইনশাল্লাহ হবে। তো মেশিন আপনাদেরকে যদি সব সিলেবাস জুড়ে আমি চালাই করে শেষ করে মানে কমপ্লিট করে দিতে পারি, মেশিন চালানো দেখাবো। এখন একটু লেগে তো আসছে সময়ের যে কথাটা বলেন, হ্যাঁ এসএমভি। এখন স্যার সময় তো স্যার মানে গার্মেন্টসের যে মানে এফিসিয়েন্সি তো আলাদা শ্রমিকদের, তো সেক্ষেত্রে স্যার কিন্তু যখন টার্গেট দেওয়া হয়, টার্গেট দেওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড টাইম থাকে না, একটা স্ট্যান্ডার্ড টাইম তো সেট করে দেওয়া হয়। যেমন এখানে সবার পরিশ্রম, সবার মেধা তো সমান না। অনেকে পরীক্ষার আগের রাতে কম্পিউটারের দোকানে গিয়ে ছোট করে একটা ওয়ার্ড ফাইল বানায়, মানে সেখানে ওই ফন্টের সাইজ 4 3 2 দিয়ে 0 1 দিয়ে কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে এরপরে হচ্ছে হাতার ভাঁজে বিভিন্ন জায়গায় পকেটে টকেটে ডেস্কের নিচে তারা কাগজটা নিয়ে আসে। হ্যাঁ রেকর্ড চলতেছে না, আমি তো রেকর্ডই করতেছি। তো তার পরিশ্রম তো সমান না, সে তো শর্টকাট ওয়ে বের করতেছে। আর যারা হচ্ছে পরীক্ষার আগের রাতে বা ক্লাসের পর প্রতিদিনকার পড়া প্রতিদিন তারা পড়তেছে, জিনিসপত্র না বুঝলে স্যারকে জিজ্ঞেস করতেছে, আর একটু ভালো করে বুঝার জন্য ইউটিউবে ঘাটাঘাটি করতেছে, তার পরিশ্রমের রিপোর্ট তো সমান না। এখন দুইজনকে সমান কাতারে মাপার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড বের করছি কিনা, যে 40 না পাইলে তার সে পাস হবে না, এবং 80 না পাইলে সে প্লাস পাবে না। তো আমরা কি একটা স্ট্যান্ডার্ড মাপকাঠি ইউজ করতেছি না আপনাদেরকে মেজার করার জন্য?
তো এরকম ওয়ার্কারের এফিসিয়েন্সি মেজার করার জন্য বা প্রোডাক্টিভিটি মেজার করার জন্য তো আমাদের স্ট্যান্ডার্ড একটা টার্গেট দিয়ে দিতে হয়, ওইটাই স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এসএমভি। এই যে যারা প্রোডাকশন ফ্লোরে জব করে তারা এসএমভি কিভাবে কমানো যায়, কিভাবে এসএমভি যেটা হইছে সেই এসএমভি যে টার্গেটটা দেওয়া হয়েছে সেই টার্গেটটা কিভাবে অ্যাচিভ করা যায়, অর্জন করা যায়। যে আজকে আমার এসএমভি অনুযায়ী 10 ঘন্টায় এখান থেকে 2000 পিস হয়েছিল। লাইন ব্যালেন্স তো আমার যাতে টার্গেট অ্যাচিভ হয় যে আমার 10 ঘন্টায় 2000 পিস সেলাই করতে হবে, তো ওইটা আমি যাতে অর্জন করে দিতে পারি, এগুলো নিয়ে তারা কাজ করে। ঠিক আছে, আপনাদেরকে মানে এখনই ছুটি দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মেশিনস গুলো দেখাইলাম আমি এখন একটু এক্সট্রা টাইম নিব আপনাদের থেকে, 25 মিনিট টাইম নিব এক্সট্রা। আমরা তাহলে এখন স্টিচ করব, সিম আর স্টিচ। ঠিক আছে, স্যার আমি কি চাইতে পারি স্যার আমার টাকা দেন? তো আপনি কি আমার ক্লাসটা করতেন না যদি থাকতেন? স্যার আমার সমস্যা আছে স্যার, টাকা প্রতিদিন যেতে হয়, রাত হয়ে যায় অনেক। না, সেটা বুঝতে পারছি, কিন্তু আমি যদি 4:30 আসতাম তখন ক্লাসটা করতেন না। এইটা 20 মিনিট টাইম হয়েছে, বেশি নিব না, 20 মিনিট লেট হবে আজকে। ক্লাসটা করে যান, এটা একটু মানে এটা আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এখন যেটা পড়াবো। তাহলে আমি খুবই শর্টের ভিতর পড়াচ্ছি। সিম বা স্টিচ বলতে আমরা কি বুঝাই? আমাদের যে প্রত্যেকটা ছোট ছোট সেলাই যেটা দেখতেছি, সুতা সুতা দিয়ে যে কাপড়ের ভিতর ভেদ করে করে যাচ্ছে নিডলের মাধ্যমে, এটাই হচ্ছে স্টিচ বা সিম। ঠিক আছে, তাহলে সিম এন্ড স্টিচ আর রিলেটেড টু ইচ আদার বিকজ স্টিচ cannot be made without a seam and vice versa. তাহলে সিম কি? A seam is the joint between two or more plies of piece of material. Plies মানে কি? কাপড়ের টুকরা। দুইটা কাপড়ের টুকরা আমি একসাথে জয়েন করতেছি, এটা কি? সিম সিম। Seams are usually formed by sewing. সেলাইয়ের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি এটাই হচ্ছে সিম। Sewing is done by joining one or more threads or loops of threads with interlooping or interlacing. তাইলে এই যে সুতা সুইং থ্রেডটা কিভাবে কাপড়ের ভিতরে জয়েন করা হচ্ছে? একটা হচ্ছে ইন্ট্রালুপিং মানে কি? এগুলো আমি ছবি দেখাচ্ছি আপনাদের। এটা রবিনের সাথে এখানে যে ওভারলং লাগে না, একটা হচ্ছে ইন্ট্রালুপিং, একটা হচ্ছে ইন্টারলুপিং। একটা হচ্ছে ইন্ট্রা টিআরএ, আর একটা হচ্ছে ইন্ট্রা ইউনিভার্সিটি ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট নাম শুনছেন? একটা বলা হচ্ছে ইন্ট্রা ইউনিভার্সিটি মানে কি? এই ইউনিভার্সিটির ভিতরে ক্রিকেট টুর্নামেন্ট। আর ইন্টার ইউনিভার্সিটি মানে কি? হ্যাঁ, যে বনানী এলাকার ইন্টার ইউনিভার্সিটি, তার মানে ওই যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, কমার্স ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি যে শাখাটা আছে, বা হচ্ছে এখানে ইউসিএসআই আরেকটা আছে না, তারপরে এখানে ফারিস্ট আছে, তাদের ভিতরে ক্রিকেট টুর্নামেন্ট, ওটা হচ্ছে ইন্টার। আর ইন্ট্রা হচ্ছে শুধু স্কলারসের ভিতরে টুর্নামেন্ট যেটা। ঠিক আছে, ইন্টার দুটোই হচ্ছে লুপিং। এবার এই উপরের চিত্রটা মনোযোগ দিয়ে খেয়াল করুন। ঠিক আছে, উপরের চিত্রটা এবার আমি আস্তে আস্তে এঁকে দেখাবো, আমার আঁকাটা লক্ষ্য করবেন। এই যে এটা একটা সুতা, ঠিক আছে, এটা একটা সুতা, সুতাটা নামতেছে, সুতাটা নিচে নেমে একটা লুপ বানায়, ঠিক আছে, লুপ বানায় সুতাটা উপরে উঠে গেল। ঠিক আছে, যে সুতাটা উপরে উঠে গেল, সুতাটা আবার সামনে গেল, আবার নামলো, নেমে এবার কি করবে? নেমে এবার এই সুতাটাকে প্যাচ দিয়ে আবার একটা মানে নতুন একটা লুপ করে প্রথম লুপটার ভিতর দিয়ে চলে গেল, গিয়ে আবার উপরে গেল, উঠে গেল। এটা কি ইন্টারলুপিং না ইন্ট্রালুপিং? ইন্ট্রা একসাথে দিয়ে লুপ তৈরি হচ্ছে। শান্ত, এটা বুঝা গেছে? আরেকবার বলবো? আচ্ছা, সুতা নামতেছে, সুতাটার সামনে একটা লুপ বানাচ্ছে, সুতাটা আবার ফেরত আসতেছে, সুতা উঠতেছে, সুতা আবার ইয়েতে ডানে যাচ্ছে, সুতা নামতেছে,
সুতা আগের যে লুপটা ছিল সেটার উপর দিয়ে নতুন লুপ করতেছে, সুতা আবার ফেরত আসতেছে, সুতা আবার উঠতেছে, যা করলো একটা সুতাই করলো না। জি স্যার। তাহলে এটা কি ইন্টারলুপিং না ইন্ট্রালুপিং? ইন্ট্রা। বুঝা গেছে? জি স্যার। আপনি বুঝছেন? আচ্ছা, এবার দুইটা আলাদা সুতা, একটা সুতা হচ্ছে নিডলের সুতা, নিডলের সুতা, আর একটা হচ্ছে ববিনের সুতা। এটা আপনাদেরকে ভালোভাবে প্র্যাকটিক্যালি বুঝাইতে পারবো। এই যে চিত্রটা একটু কমপ্লিকেটেড। এটা হচ্ছে নিডল থ্রেড, এটা হচ্ছে নিডল থ্রেড, নিডল নিডল একবার একবার যে কাপড়, এটা হচ্ছে একটা কাপড়, এটা হচ্ছে আরেকটা কাপড়। নিডল একবার একবার কাপড়ের নিচে ঢুকতেছে, আবার উঠে কাপড়টা ভেদ করে উপরে উঠে যাচ্ছে, আবার কাপড়ে ঢুকতেছে, আবার কাপড় থেকে উঠে যাচ্ছে, আবার কাপড়ে ঢুকতেছে, কাপড় থেকে উঠে যাচ্ছে। ঠিক আছে? এটা কি থ্রেড? নিডল থ্রেড, লালটা কি থ্রেড? নিডল থ্রেড, নিডল থ্রেড। আর হলুদটা হচ্ছে ববিন থ্রেড, ববিন থ্রেড, লুপার থ্রেড। আমরা এখন লুপিং করতেছি, আমরা লুপিং করতেছি। ববিন থ্রেড তো ইন্টারলকিং, ইন্টারলেসিং, ওইটা তো সহজ, ওইটা ওইটা আমরা আবার দেখব, পরে দেখব, সমস্যা নেই। আর লুপার থ্রেড কি করতেছে? একটা লুপার এই যে আসলো, আবার গেল, লুপ করে আবার আসলো, এসে এইটাকে ধরে আবার এই জায়গায় লুপ করলো, লুপ করে আবার পরেরটাকে ধরলো, ধরে আবার লুপ করে এভাবে যেতে থাকলো। এটাই হচ্ছে তখন রাশেদ একটা কথা বলছিল, চেইন স্টিচ। চেইন স্টিচ যখন একজন লুপ এসে মানে একটা নিডল থ্রেডকে ধরতেছে, এটা ধরে নিডল থ্রেড 2, মানে নিডলের লুপ 2 কে ধরে আবার নিডলের লুপ 1 কে ধরতে যাচ্ছে, আবার লুপ 3 কে ধরে আবার 2 কাছে আসতেছে। ব্যাপারটা কিরকম? এই সুতাটা জার্নি দেখেন, হলুদ সুতাটা জার্নি, ও হচ্ছে এটা লুপ নাম্বার 1 ধরলাম। কিসের লুপ? নিডলের। এটা নিডলের লুপ আর এটা লুপারের লুপ। কনফিউজ লাগতেছে কেন? হ্যাঁ, সবাই বুঝতেছে? ওকে, এটা হচ্ছে লুপারের লুপটা নিডলের প্রথম লুপের ভিতর ঢুকলো, ঢুকে এবার ও কিন্তু আবার পিছনে আরেকটা লুপারের মানে নিডলের লুপের কাছে গেছে, যেটা আমরা দেখতেছি, গিয়ে আবার ফেরত আসছে, ফেরত এসে সোজা এই যে নিডলের 2 নাম্বার লুপকে ধরলো, ধরে আবার ফেরত গেল, গিয়ে ওই নিডলের যে প্রথম লুপটা তাকে আরেকবার কভার করলো, করে আবার এসে 3 নাম্বারটাকে ধরলো, ধরে আবার 2 নাম্বারের উপর দিয়ে গিয়ে এবার আবার এখানে গিয়ে নতুন আরেকটা নিডল লুপকে ধরলো। এটা চেইন স্টিচ। এবং এটা কি ইন্ট্রালুপিং না ইন্টারলুপিং? কেন? কারণ এখানে কি সুতা একই নাকি আলাদা সুতা? কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে জিনিসটা? হ্যাঁ, মানে কে কে বুঝে নাই? তাহলে ইন্টারলুপিং আর ইন্ট্রালুপিং এই দুটো আমরা বলছি। এটা হচ্ছে ইন্টারলেসিং, ওই যে যেটা ববিন থ্রেডকে যেমন তখন বললেন, এটা হচ্ছে ইন্টারলেসিং। ইন্টারলেসিংটা কি? এটা হচ্ছে নিডলের থ্রেড, সুতা মানে কাপড়ের ভিতর ভেদ করে ঢুকতেছে, ঢুকে ববিন থেকে সুতাটা নিয়ে নিচ্ছে। এই যে আপনারা যে মেশিনে বসে আছেন, এই মেশিনে সুতাটা নিয়ে নিচ্ছে, নিয়ে একটা লক করে দিল, লক করে দিল কিন্তু লক করে দিয়ে এটা আবার চলে গিয়ে মানে এটা উপরে আবার উঠে চলতেছে, আর এই ববিনেরটা আবার নিচে এসে সোজা চলতেছে, তারপর আবার মিলিত হচ্ছে। স্যার এটাও তো একটা চেনের মতো আছে। হ্যাঁ, এটা তো চেইন বা এটা লক, ইন্টারলেসিং। আর এটা হচ্ছে লুপিং, এটা কিন্তু লেসিং না, লক হচ্ছে না সরাসরি। আপনি যে কথাটা বলছেন একদম রাইট বলছেন, যে এটা শিকলের মতো হচ্ছে, চেইন মানে শিকলের মতো হচ্ছে, শিকলের মতো হচ্ছে এটা, কিন্তু এখানে একজনের সাথে এক জায়গাতে একবারে লুপ করতেছে, করে তারা বারবার লুপ করে করে চলে যাচ্ছে। আর লকিং এ কি হচ্ছে? লকিং এ হচ্ছে এই সুতাটাই বারবার লুপ করতেছে, এটাও শিকলের মতোই, এই জন্য সবগুলাই স্টিচ, সবগুলাই সিম, কিন্তু এটার মানে এটা হচ্ছে এত সিম্পলি হচ্ছে না, এটা একটু জটিল ভাবে হচ্ছে, তাই না? এখানে লুপ অনেকগুলো, এখানে কি একটা লুপ মেহরা? এখানে যদি আমরা লুপই বলি তাহলে কয়টা লুপ দেখতেছি? একটা, দুই, মানে উপরের একটা লুপ, নিচের একটা লুপ, তারা সিম্পলি মিলিত হচ্ছে, মিলিত হয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে এমন একটা ছেলে বা মেয়ে যার কোনো মানে যার একজনই ফ্রেন্ড, ওই একজন ফ্রেন্ডের সাথে প্রতিদিন মিট করতেছে, একজন ফ্রেন্ডের সাথে প্রতিদিন মিট করে করে ওর দিনগুলো পার হচ্ছে। আর এদের হচ্ছে সার্কেল অনেক বড়, আজকে প্রথমে টেক্সটাইলের সিনিয়রদের সাথে মিট করলো, আবার টেক্সটাইলের জুনিয়রদের সাথে মিট করলো, সিএসসি ডিপার্টমেন্টে গেল, বিবিএ ডিপার্টমেন্টে গেল, আবার ইংলিশ ডিপার্টমেন্টে গেল,
আবার হচ্ছে এই সাইডে আসলে দেখা যাবে প্রাইমেশিয়ার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেল ওর সার্কেল অনেক বড়, মানে এটা অনেক জটিল, যেটা ইন্টারলুপিং আমরা দেখতেছি। স্যার এখানে একটা কথা আছে, হ্যাঁ, এই যে সকল মেশিনে ববিন থাকে না ওগুলারে আমরা চেন স্টিচ বলি, আর ববিন থাকলে ওগুলারে Lock লক stitch স্টিচ বলি। বলি। এটা সহজে চিনার উপায়। এই যে এটা আমরা করব, সমস্যা নেই, এটা আমরা শেষে দিয়ে দেব। আমরা কি স্টিচ ক্লাসগুলো বুঝে বুঝে আসি, সবই থাকবে আপনার। আচ্ছা, তাহলে ইন্টারলেসিং, ইন্ট্রালুপিং, ইন্টারলুপিং এগুলো বোঝা হয়ে গেছে। আমার মেইন চ্যালেঞ্জ হচ্ছে আপনাদেরকে এই তিনটা জিনিস বোঝানো। এই তিনটা জিনিস যদি আপনারা বুঝেন, তারপর এখানে 6টা স্টিচ ক্লাস আছে। 6টা স্টিচ ক্লাস খুব সহজে আপনাদেরকে আমি বুঝাতে পারবো। আবার পিছনে আসি, ইন্টারলুপিং, ইন্ট্রালুপিং, ইন্টারলেসিং, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আরেকবার দেখাতে হবে কিছু? Okay. এই সব ছবিগুলাই হচ্ছে মানে এক একটা জিনিসকে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝাইছে। নিজেরা একটু দেখবেন, দেখে দেখে না বুঝলে আমার কাছে এসে আমাকে ছবি দেখাবেন, অথবা গ্রুপেও জিজ্ঞেস করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার about 70 types of stitches are found using these and from these types, মানে এই যে এখানে যে 6টা বেসিক টাইপ আছে, এখান থেকে প্রায় 70 ধরনের স্টিচ বের করা যায়। স্টিচ ক্লাস 600, স্টিচ ক্লাস 601, স্টিচ ক্লাস 100, 101, 102 এরকম করে করে 18 to 20 types of stitches are mostly used in garment industry। প্রায় 70 রকমের স্টিচ বানানো যায়। এই যে বিভিন্ন রকম যে এমব্রয়ডারি স্টিচ, এমব্রয়ডারি করা হয় না, এগুলোও সব এই টাইপের স্টিচ ক্লাসেরই ডেরিভেটিভ। বুঝতে পারছেন? যেমন আমাদের খাদ্য তালিকায় মূল যে 6টা খাদ্য কি কি, যে শর্করা, আমিষ, স্নেহ, আমিষ হচ্ছে প্রোটিন, ওইরকম এখানে 6টা বেসিক স্টিচ আছে। সেই স্টিচগুলো দিয়ে 70 রকমের স্টিচ বানানো যায়। গার্মেন্টসে আমরা ইউজ করি 18 থেকে 20 রকমের স্টিচ। তাহলে ওই 6টা আমরা দেখব, তারপরে পার্থক্যটা দেখব। চেইন স্টিচ, যেটা একদম এই যে স্টিচ ক্লাস 100 বেসিক, যেটা আমি এখানে বর্ণনাটা পড়াচ্ছি না, এটা আমি কিন্তু এতক্ষণ একটু বুঝিয়ে দিছি। যেটা ইন্ট্রালুপিং এর মাধ্যমে হচ্ছে, এটা কি? হ্যাঁ, এটা কি? স্টিচ ক্লাস 100 চেইন স্টিচ। স্টিচ ক্লাস 200 হ্যান্ড স্টিচ, যখন হচ্ছে আমার একটা কাপড় কোথাও ছিঁড়ে যায় বা বোতাম হচ্ছে খুলে যায়, বোতামটা যখন আবার আমরা নিডল দিয়ে ওই যে ঘরে সুই দিয়ে লাগাই না, বা কাঁথা সেলাই করে না ঘরে, আমাদের ঘরে তো যারা পারে অনেকেই করে। ও আচ্ছা, শুক্র এখন আসছে নাকি? হ্যাঁ, আপনার তো ছিলেন। হ্যাঁ, আমি তো ক্লাস তাহলে 604 নম্বর দেবো। হ্যান্ড স্টিচটা সোজা ভাষায় চিন্তা করেন, আমাদের ঘরে যে আমরা ওই যে ইয়ে দিয়ে সুই দিয়ে যে সেলাই করা হয়, কোন একটা জায়গায় রিপু করা হয়, বা বোতাম খুলে গেছে বোতামটা সেলাই করা হয়, এটা পুরোটা হচ্ছে হ্যান্ড স্টিচ। হ্যান্ড স্টিচটা কিভাবে করা হয়? ওই একটাই সুই, ঠিক আছে? একটাই সুই কাপড়ের ভিতর নামতেছে, কাপড়ের ভিতর উঠতেছে, নামতেছে, উঠতেছে, ঠিক আছে? হ্যান্ড স্টিচ। আর কোনো ব্যাখ্যার দরকার আছে? সবাই বুঝছি? লক স্টিচ, প্লেন মেশিন, সিঙ্গেল নিডল লক স্টিচ বা ডাবল নিডল লক স্টিচ, যে ফর্মে যাচ্ছে, নিডল থ্রেড আসতেছে, ববিন থ্রেড আসতেছে, নিডল থ্রেড আসতেছে, ববিন থ্রেড আসতেছে। এখানে যদি ডাবল নিডল হইতো, দুটো নিডল হইতো, তাহলে এখানে আরেকটা নিডল থ্রেড আসতো এই সেম ববিনের ভিতর দিয়ে, আবার এখানে আরেকটা নিডল থ্রেড আসতো, আবার আরেকটা নিডল থ্রেড আসতো, সেম ববিন থ্রেড তো একটাই। এখানে ববিন থ্রেড দুইটা দেওয়ার সুযোগ আছে? মেশিন চেক করেন, একটাই শুধু ববিন দিতে পারবেন এখানে। তাহলে এটা হচ্ছে লক স্টিচ, স্টিচ ক্লাস 300। এতটুকু পর্যন্ত কোশ্চেন আছে কারণ? কঠিন লাগতেছে পড়াগুলো? এবার এই যে চেইন স্টিচ, যেটা এক নম্বরেও আমরা পড়ছি, ওইটা হচ্ছে সিঙ্গেল নিডল চেইন স্টিচ। একটা নিডল দিয়ে চেইন স্টিচ হইলে যা হইতো, এখানে হচ্ছে সিঙ্গেল থ্রেড চেইন স্টিচ বা সিঙ্গেল নিডল চেইন স্টিচ, কি কথা? এটা হচ্ছে মাল্টি থ্রেড চেইন স্টিচ। এখানে কয়টা সুতা দেখতেছি আমরা? কয়টা সুতা দেখতেছি? দুইটা, একটা লুপার থ্রেড, একটা নিডল থ্রেড। এটা তো আমি বুঝাইলাম, এটা কি আর বোঝানো লাগবে? হ্যাঁ, ঠিক আছে। ওভার এজ বা এজ নিডলিং চেইন স্টিচ,
এজ নিডেলিং মানে কি? এজ মানে হচ্ছে কি? প্রান্ত কিনারা কিনারা নিট করে দিবে, মানে কিনারা একদম সাফ করে দিবে, কিনারা পরিষ্কার করে দিবে। হ্যাঁ, শুভ্র একটু পরে 5 মিনিট পরে, ঠিক আছে, একটু ওয়েট করো। তো তাহলে এজ নিটেরিং যে সেলাই, ওখানে কিনারা একদম পরিষ্কার করে দিয়ে চলে যাবে, রাইট? হ্যাঁ, বুঝে গেছে না? বুঝে যাচ্ছে এই মনোযোগ, এই ছবিতে মনোযোগ। তাহলে এখানে কয়টা নিডল থ্রেড, কয়টা রুবার থ্রেড হবে? কোন মেশিনে হয়? কোন মেশিনে হয়? ওভারলক মেশিন, বুঝছেন? হ্যাঁ, এজ নিটেরিংটা ওভারলক হবে। এখানে তাহলে আমরা নিডল থ্রেড কয়টা দেখতেছি? একটা। রুবার থ্রেড কয়টা দেখতেছি? তাহলে আমরা যে কোনো একটা সেলাই একটু অ্যানালাইসিস করে দেখি, বিশ্লেষণ করে দেখি। তাইলে এই যে প্রথম লুপারের সেলাইটা নিচে, ঠিক আছে, যে হলুদ লুপার, ঠিক আছে, এই দিক দিয়ে একটা সুতা যাচ্ছে, এই সুতাটা যখন যাচ্ছে এই কাটে ধরতেছে শুরুতে হলুদ সুতাটা নিডল থ্রেডকে ধরতেছে, ধরার পরে এটা নিচে নামতেছে, নিচে নেমে আরেকটা লুপ করতেছে, করে সে কাটে ধরতেছে, দুই নাম্বার লুপারকে ধরতেছে। আমি আবার বলতেছি শুরু থেকে, যে কোনো একটা সেলাই যদি বুঝেন, একটা মেকানিজম বুঝেন, বাকিগুলো কিন্তু রিপিট, সবই রিপিট, ওই প্রথম সেলাইটা রিপিট। তাইলে এখানে আমরা যে কোনো একটা লুপারকে ফলো করব, হলুদ সুতাটাকে আমরা ফলো করতেছি, সোজা যাচ্ছে, গিয়ে প্রথমে কাকে ধরছে? একটা নিডল থ্রেডকে ধরছে, ধরে সে নামছে, নেমে সে আরেকটা লুপ করছে, যে একটা প্যাচ দেওয়া মানে লুপ করা, তাই না? সে আরেকটা এই যে গতিপথ চেঞ্জ করছে, মানে এখানে একটা লুপ করছে, লুপ করে সে কাকে ধরতেছে? দুই নাম্বার লুপারকে। তারপর সে আবার সামনে গিয়ে কাকে ধরতেছে? আবার দুই নাম্বার লুপারকে ধরতেছে, কারণ দুই নাম্বার লুপার তো এখানে বসে নাই, দুই নাম্বার লুপারও লুপ তৈরি করে বেড়াচ্ছে, যে দুই নাম্বার লুপার এইখান থেকে এসে প্রথমে গিয়ে দূরের একটা যে নিডল থ্রেডকে দূরে গিয়ে ধরতেছে, ধরে আবার সে ফেরত এসে ওই প্রথম লুপারকে দ্বিতীয়বার ধরতেছে। আমরা আবার এই হলুদ লাইনে ফেরত আসি, হলুদ লাইনের সুতাটা সে তাহলে দুই নম্বর লুপারকে আবার ধরতেছে, ধরে সে আবার এক গতিপথ চেঞ্জ করতেছে, গতিপথ চেঞ্জ করে সে কোন জায়গায় যাচ্ছে? আবার নিডল থ্রেডকে আবার ধরতেছে, তাই না? এটা তিন দিক থেকে লুপ তৈরি করছে। হ্যাঁ, তিনজন সুতা তিন দিক থেকে লুপ তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ, এত লেখেন করতেছিল। ও আচ্ছা, তো তাইলে এই হলুদ থ্রেড এই যে এখানে শেষ করে সে চলে গেল, হলুদ যে সুতাটা প্রথম লুপারটা যেটা, ওর মেকানিজম কিন্তু শেষ, ও এখানেও সেম মেকানিজম রিপিট করতেছে, ঠিক কি না? জিনিসটা বোঝা গেছে? এবার দ্বিতীয় লুপারকে যদি আমরা দেখি, সে প্রথমে প্রথম লুপারকে ধরছে, ধরার পরে সে গিয়ে নিডল থ্রেডকে ধরতেছে, তার এই সে বিশেষত্বটাই এরকম, মানে সে দূরে গিয়ে ধরতেছে, ধরার পর সে আবার ফেরত এসে প্রথম লুপারকেই ধরতেছে, তাই না? ওর কাজ কিন্তু এতটুকুই, এই যে এতটুকুতে ওর ফাংশন শেষ, পরে গিয়ে ও আবার সেম কাজ রিপিট করতেছে, আবার সেম কাজ রিপিট করতেছে। ও দ্বিতীয় লুপারটা কিন্তু কয়বার ধরছে? একবার ধরছে। স্যার এটা শুধু দুই প্রান্তকে ওই কভার করতেছে, আবার বলুন। দুই প্রান্ত মানে দুই নাম্বার যেটা বলতে চাচ্ছি সমান সুইং থ্রেড তো এটা স্যার একটা ফেব্রিকে তো একটা প্রান্ত আছে না, আছে। হ্যাঁ, এই মানে মিডল থেকে এই যে এটাই হচ্ছে সেই হ্যাঁ কাপড়। হ্যাঁ এই যে এটা হচ্ছে সেই কাপড়টা, দেখছেন? এটা হচ্ছে প্রথম কাপড়টা, এটা হচ্ছে দ্বিতীয় কাপড়, এটা প্রথম কাপড়, এটা দ্বিতীয় কাপড়। এজ নিটেনিং, এই যে এজ একদম ক্লিন করে দিয়ে চলে যাচ্ছে। এই যে সেলাইটা দেখি আপনারা উল্টাইলে যে সেলাইটা দেখবেন, এটাই হচ্ছে সেই সেলাইটা, সেই সুতাটা। ও যদি মানে গেঞ্জিটা যদি উল্টায়, ওখানে যে সুতাটা দেখতে পাবে, এটাই সেই সুতাটা। এটাই হচ্ছে দুটো ফ্যাব্রিকের প্রান্ত, বুঝে গেছে? আমি এই যে হ্যাঁ, আর নিডল থ্রেডের মেকানিজম আরো সিম্পল, সে শুধু নিডল থ্রেড যেটা, নিডল থ্রেডের লুপ করে করে চলে যাচ্ছে, লুপ করে করে আবার সামনে গিয়ে অ্যাক্টিভ করবে, ঠিক আছে? তাহলে আমরা ও এজ নিডিং কি ক্লিয়ার বলতে পারি? এজ নিডিং নিয়ে কোশ্চেন আছে? এখানে হলুদ যে সুতাটা প্রথম লুপার যেটা, এরই কাজ সবচেয়ে বেশি। ও দুইবার নিডল থ্রেডকে ধরতেছে, এই যে একবার ধরে আবার ধরতেছে নিডল থ্রেডকে, লুপার থ্রেডকে ও দুইবার ধরতেছে, যে ও প্রথমে গিয়ে এই যে লুপার থ্রেডকে এই জায়গায় একবার ধরতেছে, এই জায়গায় একবার ধরতেছে, এই জায়গায় একবার ধরতেছে, এই জায়গায় একবার ধরতেছে লুপার থ্রেডকে, আর নিডল থ্রেডকে এই জায়গায় একবার ধরতেছে, এই জায়গায় একবার ধরতেছে, ঠিক আছে?
লাস্ট স্টিচ ক্লাস। এটা হচ্ছে কভারিং চেইন স্টিচ। এই কভারিং চেইন স্টিচটা কি? কভারিং চেইন স্টিচটা হচ্ছে তিনটা থ্রেড দিয়ে সেলাই করা হচ্ছে। থ্রেডস অফ টু গ্রুপস ক্যান বি সিন ফ্রম ইদার সাইড। তাহলে এখানে এই যে ফেস স্টিচ আর আন্ডার স্টিচ, এই কভারিং চেইন স্টিচ যেটা, এটা সামনেও দেখতে যেরকম হবে পিছনেও দেখতে হ্যাঁ কি হবে? একই রকম হবে। এবার আমাকে একটু টাইম দাও। দূর থেকে যে ছেলে বসে আছে না, আমাকে দেখে। কমলা রঙের যে সেলাইটা দেখা যাচ্ছে, পিছনে গোলাপি রঙের যে সেলাইটা, দুইটা কি একই না আলাদা? কোনো ডাউট আছে? না স্যার। তাইলে এই যে কভারিং চেইন স্টিচ, এটা কোন মেশিন দিয়ে করতেছি আমরা? ভ্যাকসিন দিয়ে দেখুন ফ্ল্যাট লগে যদি আমি 5টা নিডল ব্যবহার করি, জিগজ্যাগ স্টিচ যেটা বলে লোকাল আইএমজি তে ওটা জিগজ্যাগ বলে। আচ্ছা আমরা হচ্ছে আমাদের গ্রেড সার্কুলেটর নিজেরা একটু দেখে দেখে পাস করা যায়। স্যার ব্যাকপ্যাকে তো আবার অন্যরকম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আমি একটা করে উল্লেখ করছি 5টা সুতা 5 থ্রেডের যে সেলাই। আচ্ছা সরি 5 থ্রেডের বলতেছি, একটু টাইম দাও। মেহরাব যে কোশ্চেনটা করবেন এটার উত্তর আপনাদের চোখের সামনেই আছে। চোখের সামনে কিভাবে আছে? যখন আমার ওখানে নিডল কয়টা, মেশিনে নিডল কয়টা? 5টা। 5টা নিডলের ভিতর আমি কয়টা নিডল থ্রেড ব্যবহার করতেছি? হ্যাঁ কয়টা? আমি কয়টা ব্যবহার করতেছি? দুইটা। আর আমি লুপার ব্যবহার করতেছি কয়টা? দুইটা। বি আর সি দুইটা। নিডল থ্রেড হচ্ছে এ A1 আর লুপার থ্রেড হচ্ছে বি আর সি। তখন আমার হচ্ছে যে দুই সাইডে সিমেট্রিক্যাল, দুই সাইডে আমি হচ্ছে যে ফেস সাইড আন্ডার সাইডে আমি হচ্ছে একদম হুবহু সেম না সিমিলার সেলাই পাচ্ছি, চেইন সেলাই পাচ্ছি। এইটাই হচ্ছে কভারিং চেইন স্টিচ। এবং এটা ফ্ল্যাট লক মেশিনে ফ্ল্যাট সিম দিয়ে এই যে কভারিং চেইন স্টিচ দেয়া যায়। ফ্ল্যাট লক মেশিনে ফ্ল্যাট সিম ব্যবহার করে এই যে কভারিং চেইন স্টিচ দেয়া যায়। ঠিক আছে? আজকের ক্লাসটা কিন্তু মানে জোর করে আমি সবাইকে মানে বাধা একটু ডিফেক্ট আছে। একটা আমাদের একটা হলো যে সুইং ক্ষেত্রে শুধু লুপের ভিতর দিয়ে চলে যাচ্ছে, আর আরেকটা একটু ভিন্ন আছে। প্রত্যেকটা আলাদা আলাদা এক্স্যাক্টলি সেম না কিন্তু সিমিলার। মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এখানে দুটো দেখেন এক্স্যাক্টলি সেম সিমিলার, মানে দুটোই চেইন ফরমেশন করতেছে, দুই রকম চেইন ফরমেশন করতেছে। ঠিক আছে। আচ্ছা এবার চেইন স্টিচ আর লক স্টিচ রাশেদ একটু রিডিং পড়েন বসে বসে। চেইন স্টিচে কি হচ্ছে? Stitches are formed by two or more sets of threads, needle thread and loop thread. তাহলে চেইন স্টিচে দুই রকমের সুতা ব্যবহার হচ্ছে, তাই না? যে নিডল থ্রেড আর লুপার থ্রেড। আর লক Stitches are formed by two sets of threads, needle thread and bobbin thread. তাহলে লক স্টিচে নিডল থ্রেড ববিন থ্রেড আর চেইন স্টিচে নিডল থ্রেড লুপার থ্রেড, তাই তো? নেক্সট Threads are bound together by interlacing and interlooping. তাহলে চেইন স্টিচে ইন্টারলেসিং ও হচ্ছে ইন্টারলুপিং ও হচ্ছে। ইন্টারলেসিং কখন হচ্ছে? নিডল থ্রেড আর লুপার থ্রেড যে জায়গায় হচ্ছে সেখানে ইন্টারলেসিং হচ্ছে। আর লুপার তারা নিজেরা যেটা করতেছে ওইটা ইন্টারলুপিং করতেছে। এবার ওই লুপার যেটা বললাম যে লুপারে যে ইন্টারলুপিং করতেছে, দুইটা যদি সেম সুতা হয় তখন আমি কি বলতেছি? ইন্টারলুপিং। Same সুতোর interlooping, আলাদা সুতোর interlooping. সেম হলে কোনটা? উপরটা না নিচেরটা? একটা হলো ইন্ট্রা। ইন্টারলেসিং এন্ড ইন্টারলুপিং চেইন স্টিচে দুটোই উপস্থিত, তাই না? ইন্টারলেসিংটা কার ভিতর হয়? Needle
নিডল এখানে যেমন লক স্টিচে কি কি হয়? ইন্টারলেসিং এখানে ইন্টারলুকিং হচ্ছে না তার মানে ইন্টারলেসিং কার হয় স্বর্ণবর্ণ মিডল এগুলো বুঝতে হবে বসে লক স্টিচে ইন্টারলেসিং হয় শুধু ইন্টারলেসিং কোন সুতার ভিতর হচ্ছে লক স্টিচ সেলাইয়ে ইন্টারলেসিং হচ্ছে ইন্টারলেসিংটা কোন আর কোন সুতার ভিতর হচ্ছে নিডলে আর হচ্ছে নিডলে আর লক স্টিচে কি লুপার আছে নিডলে কি লুপার আছে না নিডল তাহলে কার ইন্টারলেসিং কার ভিতর হচ্ছে ববিনার কার মনোযোগ ববিনার হ্যাঁ নিডলে তাহলে ইন্টারলেসিং কার হচ্ছে নিডল আর ববিনে এবার চেইন স্টিচে আসি চেইন স্টিচে ইন্টারলেসিং হচ্ছে ইন্টারলুপিং হচ্ছে ইন্টারলুপিংটা বাদ আমরা জানি ইন্টারলেসিং কার ভিতর হয় ইন্টারলেসিং কার ভিতর হচ্ছে ববিনা নিডল ববিনা নিডল হয় এখানে কি ববিন আছে না এখানে কি আছে এখানে লুপার আর লুপার। তাহলে এখানে কার হবে নিডল লুপার নিডল আর লুপারে ইন্টারলেসিং হচ্ছে ক্লিয়ার এবার ইন্টারলুপিং ইন্টারলুপিংটা যদি সেম সুতার ভিতরে যে আমি যে চিত্রটা আঁকছি সেম সুতার ভিতরে এক সুতা তার নিজের ভিতরে লুপ করতে করতে যায় তখন ওটাকে কি বলতেছি ইন্ট্রালুপিং আর যখন দুইটা ডিফারেন্ট সুতা লুপ করতেছে যেমন এখানে এই যে L1 আর L2 মিলে যে লুপ করতেছে এটা কোন লুপিং ইন্টারলুপিং তাইলে চেইন স্টিচে ইন্টারলেসিং হচ্ছে ইন্টারলুপিং হচ্ছে শেষ ক্লিয়ার ওকে তারপর looks that log stitch at top side and double chain at under আন্ডার এই যে ফ্ল্যাট টপ সেলাইয়ের মতো যে সামনে দেখে টপ স্টিচ মনে হয় উল্টাইলে দেখলে মনে হয় এটা চেইন স্টিচ আর লক স্টিচ দেখলে কি মনে হয় appearance is similar in both sides of the fabric দুই পাশে সমান একই রকম extent is higher than log stitch স্ট্রেংথ হায়ার হবে না কেন এখানে ইন্টারলেসিং ও হচ্ছে ইন্টারলুপিং ও হচ্ছে সুতা বেশি লাগতেছে স্ট্রেংথ হায়ার হবে না শুরুতে যখন আপনাদের জিজ্ঞেস করছিলাম যে আমরা ওই মেশিন কেন ব্যবহার করি আমরা এখান দিয়ে তো সেলাই করতে পারতাম আপনারা তখন বলতেছিলেন যে স্ট্রেংথ হাই স্ট্রেংথ বেশি হবে কত এখন আসি আচ্ছা এখন এগুলো পরীক্ষায় আসবে এগুলো পরীক্ষায় আসবে হ্যাঁ extent is lower than chain stitch হ্যাঁ এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে ওকে তারপর possibility of seeing পাকা pucker formation is more than log stitch সিম পাকার বলতে কি বুঝি আমরা দড়ি বাঁধা পেঁচানো পাকার পেঁচানো বা ওই যে জড়ো জড়ো সেলাই হয়ে যাওয়া এটা কোথায় হওয়ার চান্স বেশি হ্যামে চেইন স্টিচ হেমে চেইন স্টিচে আর লক স্টিচে এটা হওয়ার চান্স আছে কম Less than- ওটা চেক কম এটা চেয়ে কম। লেস দ্যান চেইন স্টিচ চেইন স্টিচ যেহেতু এখানে ইন্টার লুপিং হচ্ছে লুপিং গুলো কোন জায়গায় লুপিং হলে সেটা স্ট্রেচেবিলিটি বেড়ে যায় মানে ওটা তখন টানা যায় হ্যাঁ ওই যে স্টিচ বলেন যেটা কি স্ট্রেচ করা যায় আমরা তো স্ট্রেচ শব্দটাকে স্টিচ বানাই ফেলছি স্ট্রেচ করা যায় আর এখানে এক্সটেনশন লেস দ্যান দ্যাট আসলে 30 হবে 30% হবে না কারণ লক স্টিচে টানতে গেলে ছিঁড়ে যাবে বেশি জোরে টানতে গেলে ছিঁড়ে যাবে আচ্ছা এইবার দেখেন চেইন স্টিচ মেশিনগুলোর স্পিড বেশি থাকে হ্যাঁ 8000 স্টিচ পার ইঞ্চি মানে স্টিচ পার মিনিট যে মিনিটে 8000 টা সেলাই দিতে পারবে স্টিচ দিতে পারবে চেইন স্টিচে আর লক স্টিচ তুলনামূলক একটু কম যে 6000 স্টিচ পার মিনিট দেয়া যাবে সর্বোচ্চ ওকে স্যার ওটা কি আসবে না হ্যাঁ বুঝিনি ওই কি আসবে স্যার আমি শুধু পরীক্ষায় আসাটাই আমাদের দরকার আমরা বুঝলাম কি না জিনিসগুলো ব্যাপারে অনেক কঠিন সাবজেক্ট না না সহজ আসলে যারা ওই জন্যই আমি শিওর করতেছি যে আপনারা আমার ক্লাসে বুঝে যাবেন জিনিসটা এখন কি কারো কোনো কোশ্চেন আছে পুরো পড়াতে আপনারা অনেক দামি একটা জিনিস শিখে ফেলছেন অনেকে এগুলো না শিখে ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে যাবে এখন মানে আপনারা পারবেন কিনা ওটা পরীক্ষায় বুঝে যাবেন তো তাহলে পরীক্ষায় এটা কি করতে হবে না এই যে এই জিনিসগুলো কপি পেস্ট করে ছোট ছোট করে টুকরো টুকরো বানাইতে হবে না স্যার এটা তো না, স্যার, এখন রেগুলার ক্লাস করে মেনটা এরকম কোনো কিছু করে না স্যার এখানে আমাদের এগুলো স্যার আমরা লিখতে আমি এগুলো খালি চেয়ারগুলোকে বলতেছি যারা ক্লাস করে না তাদেরকে বলতেছি যারা ক্লাস করে তারা তো তারাও দুই এক জায়গায় যখন দেখি
আমার যখন কল করে ডাকে যে আপনার সাবজেক্টে এই যে নকল করছে, কারণ আমার মানে ফেভারিট স্টুডেন্ট গুলাই যখন দেখি যে চোরের মতো দাঁড়ায় আছে খুব খারাপ লাগে। এই জন্য আমি মানে আপনাদের যদি আরো 3 ঘন্টা ক্লাস নেওয়া লাগে আমি আরো 3 ঘন্টা ক্লাস নিব, নিয়ে আপনাদের প্রত্যেকের যাতে জিনিসগুলো ক্লিয়ার হয়। আমার দায়িত্ব এটা ইনশিওর করা যাতে আমার সাবজেক্টে কারো সাথে নকল না করা লাগে। বুঝতে পারছেন ক্লিয়ার কিনা? যা আমরা আজকে পড়লাম আরেকজনকে বন্ধুকে বুঝানো লাগলে বুঝাতে পারবো কিনা, এই কনফিডেন্স আসছে কিনা? এবার এখানে জাস্ট কভারিং চেইন স্টিচ আর এই যে এজ নিটেনিং চেইন স্টিচ এই দুটো আঁকা একটু প্র্যাকটিস করতে হবে। আমি এতটুকু আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। জানো আপনাদেরকে এতটুকু বলে দিচ্ছি, এটা থাকবে না, থাকবে না, পরীক্ষা এটা থাকবে না, মানে বাদ দিয়ে দিলাম আপনাদের জন্য, মানে এটা আমি দিব না। তারপর এর বাইরে যে কোনো কিছু দিতে পারি, মানে এর আগে যে কোনো কিছু দিতে পারি, এটাই দিয়ে দিচ্ছি। শোনেন কোশ্চেনটা অ্যাকসেপ্ট হবে না, আমরা নিজেরা কি কোশ্চেন দিব এখন থেকে সব স্ট্রিক্ট হয়ে গেছে, আবার কোশ্চেন মডারেশনও হয়।